কিছু বাংলাদেশ মেড মেটেরিয়াল, আদৌ ভেতরে জল আছে কিনা কেউ জানে না। ব্ল্যাকার্স ছেয়ে গেছিল তখন। সুব্রত যদি এই ভিডিও দেখে জানবে, সুব্রত আরামবাগ, এবং তখন আমাকে বলেছিল মেট্রোডোজল নাকি ভুলে যাচ্ছে, এই আবার ভুলে গেছে, যাই বহুদিন হয়ে গেছে, না না মনে রাখাই ভালো। তো রেমডিসিভির তলারটা, ঠিক আছে, মানে ওইটা কাজ না করলে রেমডিসিভি, যারা ফার্মায় আছে তারা বুঝে যাবে, এম দিয়ে নাম ছিল, ভুলে যাচ্ছে আমি। ওই ইঞ্জেকশন পাচ্ছি না কোথাও, ওই ইঞ্জেকশনটাই অ্যাভেলেবেল নয় তো রেমডিসিভি তো পরে কথা। আরামবাগ চলে গেলাম গাড়ি ছাড়িয়ে, ঠিক আছে, জীবনের প্রথমবার ওষুধ আনতে আরামবাগ যাচ্ছে। তোমার ডিস্ট্রিবিউটার কাছ থেকে ফাইল তুলবো, একে জিজ্ঞেস করলাম কটা ফাইল, বললো তোমাকে জোড়ায় নিতে হবে, মানে তখন জোড়ায় হতো, মানে তোকে বোধহয় দিনে 3টে করে দিত, দিনে 3টে দিত, তাহলে ওকে যদি পরপর 3 দিন দেয় তাহলে 9টা হয়, কিন্তু আমাকে নিতে হবে 10টা, মানে বুঝতে পারছেন, 8, 10, 6 জোর, মানে অড ইভেন নাম্বারে দেওয়া যাবে না। তো তোকে বোধহয় 3 দিনই দিয়েছিল, 9টা দেওয়া, হ্যাঁ 9টা দেওয়ার, আমি 10টা কিনে দিয়েছিলাম। একটা কি হয়েছে আমি জানারও দরকার নেই, পাঠিয়ে দিয়েছিল আমাকে, পাঠিয়ে দিয়েছিল না, তুই দেখে বলি ফেলে দে, হ্যাঁ ওটা তখন কেউ নেবে না, হ্যাঁ ফেলে দিলাম, ভুল করলো ওরা, হসপিটাল রেখে দিও, কোনো একটা লোকের কাজে লাগবে, কিন্তু ফেলে দিল, মানে আমার সাথে পাঠিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি তখন হসপিটাল কারোর জিনিস রাখছে না, আমার সাথে পাঠিয়ে দিয়েছিল, তুই যখন ব্যাগ চেক করলে তুই বলে ফেলে দে, কেউ নেবে না তখন, কিন্তু ওটা খুব দরকারি ছিল, মানে অন্য আরেকজনের ক্ষেত্রে দরকারি, নার্সিং হোম উচিত ছিল ওগুলো রেখে দাও। যাই হোক, এইটাই হচ্ছে পার্থক্য, এটাই মানে আমার বলা উচিত নয়। প্রচুর সকল নাম করে, আমি নাম নিচ্ছি না, তারা 12টা কেনাবে, 4টে ইউজ করবে, 6টা ঢুকিয়ে নেবে, তারপরে পরে পেশেন্ট পার্টিটাকে বলবে কিনে আনুন। এরা কিন্তু দিয়ে দিয়েছিল, এরা আমাদের দিয়ে দিয়েছিল, মিথ্যা কথা বলে তো লাভ নেই, দিয়ে দিও লাভ নেই। সে সময় তো ওটা কেউ ব্যাক নেবে না, সে সময় কোনো করোনার ওষুধ ব্যাকে করেও নিচ্ছে না, মানে আর ওটা অন্য কোনো পেশেন্টকে দিতে ভয় পাচ্ছে, দেবে না। হ্যাঁ, এবার যাই হোক, মোটা কথা হচ্ছে ওই ওষুধ নিয়ে এলাম, ও চাঙ্গা হয়ে গেল। তারপরে আমি রাজিদাকে ক্রমাগত বলে চলেছি 6 নম্বর দিন, মানে এগুলো পরে সুস্থ দিকে যাচ্ছে ক্রমাগত, এমন আবদার রাজীবদা বলেই হয়েছে। আমি বলছি স্যার একবার অক্সিমিটারটা দেখার, অক্সিমিটার হচ্ছে 24 ঘন্টা ইসিজি, তো অক্সিমিটার দিয়ে তো শুধু এরকম প্যাঁচাক করে সে ক্লিপ আটকানোর মতো আঙুলে আমরা বাড়িতে দেখতাম, একবার দেখছি আবার তো 2 ঘন্টা বাদে দেখছি, ওখানে একটা ওই মেশিনই লাগানো থাকতো, সবসময় অক্সিজেন স্যাচুরেশনটা দেখা যাচ্ছে অল টাইম। এবার রাজিদা বলছে ওর পাশে দাঁড়িয়ে, কি আদর দেখো তোমার হাজবেন্ডের, বলছে অক্সিমিটার দেখো, আমার কথা বিশ্বাস করছে না, আরে বাবা তুমি নিয়ে, আর আমি কি তোমার মিথ্যে কথা বলছি, ভিডিও কলে, তারপরে ভিডিও, হ্যাঁ ও জানে এক বর্ণই তো, এদের ছুঁয়ে বলছে, ওদের ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, এই তো আমি আবার ওকে বলছি ভিডিও, হ্যাঁ মামাই এই 92 থেকে আবার যে 90 হয়ে গেল, মানে এইসব হচ্ছে, আর ও হাসছে, ও না ভয় পেয়ে গেছে যে 92 থেকে 90 কেন গেল, তলা দিকে কেন নামছে, আবার কি তাহলে কি আবার 80 70 হঠাৎ করে 35 এ নেমে যাবে, একটা সিনড্রোম ফোবিয়া কাজ করছে, ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এবার ডাক্তার বলছে কি মুশকিল, তোমার বরকে বলছি তোমার নিতে, তোমার বর বলছে, তখন আমি সত্যি ঠিক হয়ে গেছি, তখন আস্তে আস্তে রিকভার করছে না, আরো জোর পাচ্ছে শরীরে। সত্যি কথা বলতে আমি এবার রাজীব দা এটা খুব ইন্টারেস্টিং, রাজীব এসে বলছে আমি পরশু ছুটি করে দেবো, তোমার বউকে নিয়ে যাও, লাস্টে সেই বকা জকার মতো, আমি ছুটি করে দেবো কিন্তু তোমার বউকে নিয়ে যাও। এবার আমি বলছি আর 2 দিন থাকুক, মানে জোর করে সুস্থ হয়ে গেল, জোর করে রেখে দিচ্ছে, আর 2 দিন না বিষয়টা কি বলুন তো, ওখানে কোনো এমার্জেন্সি হয়ে গেলে পট করে সেটা দেবে, ওটাই ভয় পাচ্ছিল। আমার ভয় পাওয়াটা কারণ আছে, ও চলে এলে সিট পাবে না, ও চলে এলে এমন কোন মেডিকেল ইকুইপমেন্ট যেটা আমি কিনে বা ভাড়া করে বাড়িতে লাগাতে পারবো না, যে বাড়িতে সুস্থ হয়ে যাওয়ার পরও নাকি আবার বেড়ে যাচ্ছে, বাড়িতে এসে কিছুদিন বাদে রিভাইভ হচ্ছে, হ্যাঁ, আর সেইটা এমন ভাবে বাড়ছে তারপর আর বাড়ছে না, হ্যাঁ সেকেন্ড টাইম আর বাড়ছে না, মানে ও আর বাড়ছে না। আর এটা কিন্তু ঠিক বাড়ি অপোজিটই হয়েছে, প্রদীপ কাকু যে মারা গেল, এটাই হচ্ছে কথা। শুধু কাকু, প্রদীপ কাকু তো অনেক বয়স হয়েছে, আমি আপনাকে বলছি আমার চোখের দেখা 11 জন, আমার চেনার মধ্যে 11 জন, যাদের বয়স 23 থেকে 30-এর মধ্যে মারা গেছে। ঠিক আছে, বিয়ে করেছি, জীবন শুরু করেছি, আর একটা ফুটফুটে একটা হনুমান আমাদের কোলে এসে গেছে, আর সেই হনুমানটা কিছু বোঝে না, তখন কথাই বলতে পারে না, কথায় সবে মুখে ভাত হয়েছে। এই হনুমান কে বলতো? ফেব্রুয়ারিতে মুখে ভাত হয়েছে ওর, 21শে ফেব্রুয়ারি ওর আদ্যাপীঠে মুখে ভাত হলো, আর ব্যাস, তাই তো মাম্মা, এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেল। আর যখন আমার বাবার জন্মদিন ছিল 25শে এপ্রিল, তখন আমি শুয়ে, মানে বাবার জন্মদিনের দিন এই মানে
আগের বছর মানে মাম্মাম, তবে আমি সত্যি কথা বলতে গেলে আমি জীবনে অনেক ঘাত প্রতিঘাত দেখেছি। বাবা চলে যাওয়া হঠাৎ করে, মানে কিছুদিনের শরীর খারাপ হয়ে চলে যাওয়া, আর মধুমিতাও দেখেছে ভীষণ ভাবে, ও তো আবার ডবল এফেক্ট, বাবা মা চলে যাওয়া। তো কিন্তু সমস্ত কিছু বিচার করে হ্যাঁ, কোভিড হচ্ছে অন্যতম, মানে এইটা বিপদটাকে তো আর শ্রেষ্ঠ বলা যায় না, শব্দটা চয়নটা ঠিক হবে না, ভয়ঙ্কর, বিভৎস। মানে আমরা 76-এ মন্বন্তর দেখিনি, ভুল বললাম, ভোপালে গ্যাস দুর্ঘটনা দেখিনি, আমরা ফ্রান্সে ছড়ানো প্লেগ রোগ দেখিনি, বা কালাহান্ডির অপুষ্টি দেখিনি, আমরা দেখিনি। আমরা শুধু পড়েছি এগুলো, শুনেছি এগুলো, এবং যখন যে এক্সপ্লেন করতো না, সে যতটা ভালো অ্যাক্ট করতে পারতো তার বিভৎসতার সাথে রিলেট করতে পারতাম। কিন্তু বিশেষ করে এই যে দেখো, আমি কোভিডের কথা বলছি না, হাসছি আর কি মারছি, কিন্তু মনে হচ্ছে সেই সময় মানে কিছু সময় পরে সবাই আর কি মারতো, যে যখন তারপরে আমরা তো মাস্ক পরতাম, এখন আর পরিই না একদম। অনেকে বলতো এই মামাম যখন বড় হবে, এই মামামের জেম্মা বলতো, মানে পার্থদার ওয়াইফ, এরা বোধহয় মাস্কটাকে এটা গয়না ভাববে। মানে আমরা না একটা সময় ভেবে নিয়েছিলাম আর জীবনে যতদিন বাঁচবো পৃথিবীতে মাস্কটা পরতে হবে, না আমরা কোনোদিন পূর্ণভাবে সুস্থ হব না, হয়তো নয় এখনো, কিন্তু মাস্ক পরতে হচ্ছে না। এবং আমি যারা ঈশ্বরে বিশ্বাসী তাদেরকে বলবো সর্বশক্তিমান, যারা মানুষের ভালো এবং ন্যাচারাল শক্তির ওপর বিশ্বাসী, মানুষের মনোবলের ওপর বিশ্বাসী, আমার মতো তথাকথিত পুত্তলিকার ওপর নয়, তাদেরকে বলবো যে মানে একটাই কথা বলবো তাদের জন্য, যে বিশ্বাস রাখুন এবং প্রে করুন যার যে কোনো শক্তির কাছে, যে তার মানসিক শান্তি পায়, প্রে করুন। পৃথিবীতে এরম সংকট যেন না আসে, পৃথিবীতে হিরোশিমা নাগাসাকি যেন না আসে, মানুষের অকল্যাণে পরমাণু বোমা ফেলে 30 দশক, মানে 3টে দশক, 30 বছর ধরে কন্টিনিউয়াস পঙ্গু বাচ্চা জন্মায় ওখানে, ওই অ্যাটমিক রিয়াকশানে। পৃথিবীতে কোভিডের মতো জিনিস না আসুক, ম্যানমেড হোক বা অন্য কারণে হোক, পৃথিবীতে এইরকম ধরনের বিভৎসতা না আসুক, গোটা পৃথিবী খানা হয়ে যাবে এরকম একটা, মানে তখন মনে হচ্ছিল না যে ওই যে সেই তার বোধহয় আমাদের কোভিডের আগে ওই সব সিনেমাগুলো বেরিয়েছিল না, 2012টা চোখের সামনে দেখছি। তো ওখানে দেখাচ্ছে, হ্যাঁ ওখানে দেখিয়েছিল সুনামি হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ এই হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, মহাসাগরে জল ঢুকে পড়ছে, আর এখানে দেখছি যে পৃথিবীতে কেউ বেঁচেই থাকে। ধ্বংস তো হবে, সেটা দেরি আছে এখনো, যাকে এবার এইসব আমি ডক্টর লালের জ্যোতিষ চর্চা, না আমি ওসব বলছি না, যা সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যাকে সেটা আসছে পরে। কথাটা শুনতে খুব খারাপ লাগবে, মানে ভাববে যে তোমরা আমি কোন যুগে চলে গেছি। সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের যে গল্পটা ছিল না, যে বেহুলা তার স্বামীর প্রাণ রক্ষা করে নিয়ে এলো। না আমার কোনো অবদান নেই, আমি জানি ঘুরে ফিরে ওইদিকেই যাচ্ছে। না অবদান ডেফিনেটলি না আমার সেরকম কোনো অবদান নেই, আমি ডাক্তার নই, আমি মনে প্রাণে চেয়েছি আমার বেটার হাফ আমার জীবন। না কিন্তু আমি সেই সময় অনেক বরকেও দেখেছি, বিশ্বাস করো, আমি জানি না তাদের বর বলবো না বর বলবো, আমি জানি না, এলো এসে ডাক্তারের কাছে গেলও না, ডাক্তারকে বউটা মানে বউটা বলছে তার বরকে, বউটা নিচে শুয়ে, আমার শাশুড়ি সেটা আই উইটনেস, মাকে পরে জিজ্ঞেস করিস গিয়ে, এইবার বলছে ডক্টর কো বুলাও, ও ছেলেটা না পুরো এমভাবে হ্যাঁ কা করে ও বউ যে বারবার বলছে ডক্টর কো বুলাইয়ে, ও কিন্তু একবারও ডাক্তারের কাছে যায়। ডাক্তার কিন্তু তখন আমাদের আসতো না ওখানে, কারণ ডাক্তার খুব কম টাইমে আসছিল, আর মানে র্যান্ডাম তো আসছিলই না, মানে ডাক্তারের দেখা মানে ভগবানের দেখা তখন মনে হচ্ছিল, কারণ আমাদের সাপোর্টই তখন অক্সিজেন ছিল। আর মেয়েটার তখন মানে আমাদের থেকে হয়তো 1-2 বছর বড় ছিল, কিন্তু মেয়েটার তখন দরকার ছিল অক্সিজেন সিলিন্ডার, যেটা ছেলেটা বলে অ্যারেঞ্জ হয়ে যেত, কারণ ও কিন্তু তখন আমাদের এমার্জেন্সি ওয়ার্ডেও ছিল না, ও কিন্তু আমাদের দোতলায় নিয়ে গিয়েছিল, দোতলায়
যে ওয়ার্ডে আমাকে বলেছিল আমি নরমাল ফিমেল ওয়ার্ড, হ্যাঁ নরমাল ফিমেল ওয়ার্ডে, জেনারেল ওয়ার্ডে, এটা স্টেট জেনারেল হসপিটাল। হ্যাঁ এবার বলে দেন, এবার স্টেট জেনারেল, এবার স্টেট জেনারেল ওই তো এটা প্রথমটাই ঢুকে, হ্যাঁ মহামায়াতে নয়, হ্যাঁ মহামায়াতে নয়। এইবার যেটা হলো ছেলেটা কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, ও মায়ের খাওয়া গেছে, হ্যাঁ অনেকক্ষণ হ্যাঁ কাকারে 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 এরকম করে চলে গেল, বউটা নেই আর। বিশ্বাস করো তোমরা, আমি আগের দিন যখন রাত্রেবেলা ভর্তি হলাম আমার ওয়ার্ডে, আমি একটা জিনিস খালি বলে দেবো ইন্টারাপ্ট করে, আমার অতি বড় শত্রু যে হয়েছে, যে আমার অকল্যাণ চেয়েছে, তার বাড়িতেও কেউ যেন কোভিডে না মারা যায়। কোভিড এই জিনিসটা আমাকে শিখিয়েছে। তার বাড়িতে কেউ তার কর্মফলের জন্য শাস্তি পাক অন্যভাবে, কিন্তু কোভিড নয়, মানে অ্যাটলিস্ট কোভিডের ডেল্টার ভয়াবহতা নয়, ওটা আমার জীবনের দেখা আসবে না, এরপর অন্য কিছু ওই 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 পরিস্থিতি, ওই সিনারিও নেওয়া যায় না। জানি না আমি কোন পাপ করেছিলাম, হয়তো তোমরা দড়ি বেঁধে লাশগুলোকে কোথায় গুম করে দিচ্ছে। আরে আমাদের অপোজিটের বাড়িতে মুখাগ্নি করতে পারেনি বাবার, হ্যাঁ বাবা অনেকেই করতে, একটা মাত্র মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম জেঠুর কি হলো, বলছে না গো আমরা দেখতে পারলাম না, খালি হসপিটাল বললো মারা গেছে, মারা গেছে, আমরা নিয়ে চলে যাচ্ছি, ব্যাস নিয়ে চলে গেল। তো ভাবো, আমি খালি ভগবানের কাছে একটা জায়গা থেকে চির আমৃত্যু কৃতজ্ঞ থাকবো যে আমার মা বাবার আমি মুখাগ্নি করতে পেরেছিলাম। মানে আজকে ধরো আমার বিয়ে না হতো, আমার ধরো বিয়ে হয়নি, কারণ দুজনেই ডায়ালিসিস পেশেন্ট ছিল, দুজনেই। হয়তো তোমরা ভাববে যে এই কেমন মেয়ে, মা বাবার এরকম বলছে, এটা ফ্যাক্ট। কারণ আমি তো ভাই, আমি তো তাদেরকে নিয়ে মানে আমি দৌড়াদৌড়ি করেছি, মানে শুধু তাই না, আজকে বাড়ি কালকে হসপিটাল, আজকে বাড়ি কালকে হসপিটাল, আজকে বাড়ি কালকে হসপিটাল, এটা হয়েছে আমার সাথে। তো সেই জায়গা থেকে বলছি, আমি না এগুলো চোখের সামনে দেখেছি। আমি তখনই দীপমানকে বলেছিলাম, ভাগ্যিস আমার মা বাবার মুখাগ্নি আমি করতে পেরেছি। বলো ভাগ্যিস বাবা মা জীবিত নেই, আজ নেই, কারণ আমি পারতাম না করতে, কারণ বাবা মা যে মারা গেছে তখন অন্যান্য শারীরিক প্রবলেমের জন্য মারা গেছে, আমার কষ্ট হয়েছে ঠিক কথা, কিন্তু এখন আমি টাচ করতে পারছি না বাবা মাকে, যেতে পারবো না। আমার বাবা একদম অন্য ধরনের ছিল, বাবা তো একদম মানতই না এসব, মাছ ফাছ তো ছেড়েই দাও, বাবা আবার অন্য ধরনের একটা লোক ছিল। বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমি বাবাকে দেখাতাম, আর তোমরাই দেখতে যে কি জীব, সত্যি জীব। তো যাই হোক, তো আমি আজকে ভিডিওটা শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে, জানি না কটা পার্টে করবো এই ভিডিওটা, তো দেখতে হবে, এডিট করতে হবে। তো যাই হোক, তোমাদেরকে একটাই কথা বলছি, হয়তো যারা এখন আমাকে দেখছো তারা ভাবছো যে মরে গেলেই ভালো হতো, হ্যাঁ হতেই পারে, হয়তো অনেকের কাছে আমি শুল, মানে চক্ষু শুল আর কি। তো বিশ্বাস করো, কেউ মরে গেলে কারোর কোনো ভালো হয় না, কেউ মরে গেলে কারোর ক্ষতিও হয় না। বেঁচে থেকেও মানে আমি আজকে বেঁচে আছি, আমি কিন্তু কারো ক্ষতিও করছি না, আর আমি মরে গেলেও কারো ক্ষতি করব না। কারণ কি বলতো, যেটা লেখা থাকে সেটা কেউ খণ্ডাতে পারে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। চলো, জানি না কি হয়েছে, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো চেষ্টা করবো যতটা, জানি না কি করব, আমি জানি না এটাকে কতটা কি এডিট করে উঠতে পারবো। তো চলো, আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। দীপমান চলে গেল, আর বাই করতে পারলো না। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, না বাকিটা আর বলছি না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। সবাইকে টাটা। আর কারোর কেউ খারাপ চেও না, বুঝেছো? কার্মা রিটার্ন। আর তারপরে ভেবো না যে ও তার মানে আমার কার্মা খারাপ ছিল, না, আমার কার্মা ভালো ছিল বলে আজ আমি বেঁচে আছি। ওটা যেটা ছিল সাময়িক অ্যাক্সিডেন্ট ছিল। প্রত্যেকটা মানুষের একটা খারাপ সময় যায়, খারাপ সময় থেকে যারা উদ্ধার করে বেরিয়ে আসে সেটাই তাদের কার্মা। তো আমার কার্মা একদম ঠিক, আমি কারো কোনোদিন খারাপ চাইনি, আর আমি কোনোদিন ভবিষ্যতে কারো খারাপ চাইবো না। যাদের মনে হবে আমি তাদের খারাপ চেয়েছি, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা, তারা একদম ঠিক বুঝেছো। লাভ ইউ অল। চলো টাটা।